রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, ফাঁসির দড়ি আমাদের দিকে এগোচ্ছে, এই ধরনের কিছু একটা। আক্ষরিক অর্থে ছেলেটি বুদ্ধিমান, ছেলেটি কিন্তু বুঝতে পেরে গেছে যে বিপ্লব ব্যর্থ হয়েছে, এই বিপ্লব আর টেকেনি। আগে কালকে সনাতনীদের ভিডিওটা একবার দেখে নি, এক ঝলক দেখে নি, তারপরেতে আমি বাকিটুকু বলবো। তরুণ ঘোষের তথ্য রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছেন, তাহলে কি এবার ফেসে গেলেন সমন্বয়করা? হ্যাঁ বন্ধুরা, যা শুনছেন সবকিছু ঠিকই শুনছেন। তরুণ ঘোষ এমন একটি বক্তব্য দিয়েছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সব রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে, এখন বাটে পড়ে যাচ্ছেন সমন্বয়করা। তাহলে কি এবার সমন্বয়কদের ফাঁসি হবে? তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকে শুনবো আজকের ভিডিওর সমস্ত বিস্তারিত। নমস্কার, আমি তরুণ ঘোষ। 8% হিন্দু, তাও তারা ঘর থেকে বেরোতে পারেন না। সেই 8% হিন্দুর মধ্যে হয়তো 8%ও কালকে রংপুরে গিয়ে উপস্থিত হতে পারেননি। তাতেও এত ভয় আটকানোর জন্য 10 কিলোমিটার আগে গাড়ি থামিয়ে সমস্ত জায়গার লোকজনকে নামিয়ে বাস থেকে বেধড়ক মার, এবং মারের চোটে সেখানে 3 জন মারা গেছে, রংপুরে আহত হয়েছে 60 জন। মিডিয়ায় এই সমস্ত প্রকাশ হবে না। তো যদি 8%ই নামতো তাহলে কি হতো? এবার ধরুন 8%-এর জায়গায় যদি সারা দেশে এই যে 35-38% যদি আওয়ামী লীগের ছেলেপিলে নেমে যায়, তাহলে আপনাদের কি অবস্থা হবে? কালকে দেখে রাত্রিবেলা যখন ভিডিওগুলো আমার কাছে এলো, দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এই যে কঙ্কালসার আপনাদের সমস্ত এই চেহারায়, এই সমস্ত জঙ্গিবাদীর কঙ্কালসার চেহারা। জঙ্গিবাদ তো হৃষ্টপুষ্ট জঙ্গিবাদ নয়, এ কঙ্কালসার চেহারা জঙ্গিবাদ। এদেরকে তো মেরে ছাতু করে ছাতু বানিয়ে দেবে। 8%-এর 8%কে দেখে এত ভয়। তো এটা যেটা কালকে যেটা হয়েছে ঘটনাটা, সেটাকে চিন্ময় প্রভু বলেছেন প্রকৃতপক্ষে কারা জঙ্গি তা আজ সনাতনীদের উপর আক্রমণের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এত মারা সত্ত্বেও আপনারা কিন্তু সনাতনীদের ওই বিশাল অনুষ্ঠান, স্বতঃস্ফূর্ত অনুষ্ঠান, সারা রংপুর জুড়ে জয় শ্রীরাম হর হর মহাদেব, আপনারা কিন্তু রুখতে পারেননি। এরপরে জানি আপনারা রিভেঞ্জ নেওয়ার জন্য যে সমস্ত বাড়ি থেকে ছেলেপিলেগুলো গেছিল, সেই সমস্ত বাড়িতে আপনারা হামলা করবেন। কতদিন করবেন? আর কতদিন করবেন? এটা শুনে রাখুন, বেশি দিন কিন্তু আপনারা করতে পারবেন না। কালকে এই যে আপনাদের রংপুরে যে অনুষ্ঠানটা হলো, যে সমাবেশটা হলো, অনুষ্ঠান বলবো না, ভুল বলা হয়েছে, যে ঐতিহাসিক সমাবেশটা হলো, সেই সমাবেশ কিন্তু আপনাদের শিরদাঁড়ায় আসলে হিমস্রোত বইয়ে দিয়েছে। সেখান থেকেই আপনাদের ভয়টা ওখান থেকে শুরু, যে এ তো শুধু হিন্দুরা মার খাওয়ার পরও নেমেছে, এবার যদি আওয়ামী লীগ তারা যদি মাঠে নেমে পড়ে, তাহলে আমরা যাব কোথায়? দেশের বাইরে তো পালাতে পারবেন না আপনারা, দেশের মাটিতে কোথাও লুকিয়ে থাকতে পারবেন না। সবাইকে আপনারা, সব শ্রেণীর লোককে আপনারা শত্রু বানিয়ে ফেলেছেন। আপনাদের যাওয়ার কোনো জায়গা নেই, আপনাদের একমাত্র জায়গা হচ্ছে ওপরে। সেটা একেবারে দেয়াল লিখন হয়ে রয়েছে। অনেকদিন আগে মেহফুজ আলম সে কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, ফাঁসির দড়ি আমাদের দিকে এগোচ্ছে, এই ধরনের কিছু একটা। আক্ষরিক অর্থে ছেলেটি বুদ্ধিমান, ছেলেটি কিন্তু
বুঝতে পেরে গেছে যে বিপ্লব ব্যর্থ হয়েছে, এই বিপ্লব আর টেকেনি। আগে কালকে সনাতনীদের ভিডিওটা একবার দেখে নি, এক ঝলক দেখে নি, তারপরেতে আমি বাকিটুকু বলবো। এখন দেখুন ভিডিওটা, সনাতনীদের ভিডিওটা একবার দেখুন চাক্ষুষ যে কি পরিমাণ ভিড় হয়েছে এবং কি স্বতঃস্ফূর্ত তার অংশগ্রহণ। আগে দেখুন এটা। এ তো গেল আপনার মানে সমাবেশের ব্যাপারটা। এইবার সমাবেশ থেকে ফেরার পর যে সমস্ত আহত লোকজন আছে তাদেরকে দেখতে গেছিলেন চিন্ময় প্রভু। প্রতিটি হাসপাতালে ঘুরে ঘুরে প্রত্যেকের খবরাখবর নিয়েছেন এবং ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলেছেন। কথাবার্তা বলে তিনি চিকিৎসার যাতে সুব্যবস্থা হয় সেই ব্যাপারেও কথাবার্তা বলেছেন। ইসকনের ব্যাপারে পুরো সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই ঘটনাটা কিন্তু ভারত খুব একটা ভালোভাবে মেনে নেয়নি। এই যে ভিডিও ফুটেজগুলো যেগুলো সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু ভারতবর্ষের একটি এজেন্সি তারা কিন্তু তুলে রেখে দিচ্ছে। এই যে আপনারা বিদেশ পররাষ্ট্র মন্ত্রকের যে সমস্ত আমরা উপদেষ্টা রয়েছে না, তিনি তো ভারতের সঙ্গে বিদেশ মন্ত্রকের সঙ্গে বসতে চাইছেন, আসলে ব্যাকডোর চ্যানেল খুলতে চাইছেন। আমি আপনাদের পরিষ্কার বলছি, ব্যাকডোর চ্যানেলে এখানে যদি একমাত্র উপদেষ্টা মন্ডলীর মধ্যে যদি একমাত্র মাথায় কারোর কিছু থাকে এবং কূটনীতি যদি কেউ থাকে, তাহলে আমাদের তৌফিক সাহেবের আছে, যিনি পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা। তিনি বহুদিন কূটনৈতিক স্তরে কাজ করেছেন এবং কূটনীতিটা তিনি ভালো করে বোঝেন। তিনি হয়তো বলেছেন ব্যাকডোর চ্যানেলে আলোচনা করুন, এ দিয়ে এখান থেকে বেরোনোর আর কোনো সমস্যা নেই, তাই হয়তো অনুরোধ করে সচিব পর্যায়ের একটা বৈঠকের ব্যবস্থা করেছেন। যে সচিব পর্যায়ে যখন বৈঠক হবে তখন তো এই যে ল্যাপটপে সমস্ত ভিডিওগুলো নিয়ে কি ওনারা এর ব্যাখ্যা চাইবেন, তখন আপনারা কি ব্যাখ্যা দেবেন? কারণ সরকারিভাবে আপনারা জানিয়ে দিয়েছেন যে হিন্দুদের ওপরে কোনো অত্যাচার হয় না এখানে। এটা আপনাদের সরকারি ভাষ্য, কিন্তু সেটা রেকর্ডেড এবং সেটাও দেখানো হবে। তাহলে কোনটা সত্যি? তাহলে ডক্টর ইউনূস যেটা বলেছিলেন, ডক্টর ইউনূস মিথ্যা কথা বলেছিলেন। আর তাহলে যদি ডক্টর ইউনূস সত্যি কথা বলে থাকে, তাহলে এই ভিডিওটা মিথ্যে। এবার কি জবাব দেবেন? আমি মিডিয়ার দোষ দিই না, মিডিয়ার দোষ এই কারণে দিই না, মিডিয়াকে কত প্রেশারের মধ্যে কাজ করতে হয় সেটা একমাত্র আমি জানি। আমাকেও এরকম কাজ করতে হয়েছিল, যে কাজটা আমার মনোমতো ছিল না, যে কাজটার আমি বিরোধী ছিলাম, যে কাজটাকে আমি বুঝতাম এটা অন্যায় হচ্ছে, আমি কিন্তু এডিটোরিয়ালে কিন্তু তার প্রভাব ফেলতে পারিনি। আমি রেসিডেন্ট এডিটর হিসেবে থেকেও আমি মালিকের বিরুদ্ধে যেতে পারিনি, কারণ মালিককে আবার দেখতে হয় তার সার্কুলেশন, কেউ দেখে তার টিআরপি, কেউ দেখে অ্যাড, সবকিছুই একটা স্বার্থের সঙ্গে জড়িত। এখন এই স্বার্থ মালিকদের বিঘ্নিত হবে সেইটা মালিকটা কখনো চায় না, ফলে তাদের যে প্রেশারটা সেটা এসে পড়ে কর্মীদের ওপরে। কর্মীরা বুঝতে পারছে জিনিসটা খারাপ হচ্ছে, কিন্তু তাদের কিছু করার নেই। ফলে আমি মিডিয়ার ওপরেতে কোনো রকম আমার কোনো রাগ নেই, কারণ যেহেতু আমি মিডিয়ায় কাজ করেছি, আমি জানি আমিও কি প্রেশারের মধ্যে
নিজে আমি কাজ করেছি। তাই যে সমস্ত কথাগুলো মিডিয়া তুলে ধরতে পারছে না, তাদের কথাগুলো কে বলবে? তাদের কথাগুলো বলার জন্য সোশ্যাল মিডিয়া আছে। এই সোশ্যাল মিডিয়ায় আজকে আমি কিছু বলবো না, আজকে এদের কথাগুলো আমি শোনাবো। আপনারা এদের দুঃখটা শুনুন, এদের কষ্টটা শুনুন, এদের ব্যথাটা শুনুন, এদের পেটের খিদেটা শুনুন, এদের অভাব কি এবং দুঃস্বপ্নের রাত কিভাবে কাটছে, এদের কথাটা একটু শুনুন। আমি পরপর ভিডিও কয়েকটা আমি জুড়ে দিচ্ছি, একটু সময় নিয়ে আপনারা শুনুন এদের দুঃখ কষ্টের কথা। ওনারা যদি ভালো হইতো তাহলে গরিবের দিকে চাইতো, এই রিক্সা ভ্যান ড্রাইভার আলাগো দিকে চাইতো। আমাকে বলার একটাই ভাই, যারা মনে করেন ভ্যান গাড়ি চালাই, আমরা রিক্সা চালাই, আপনি যে আমাদের অটো রিক্সাগুলো বন্ধ করে দেব, আগের মতন শৃঙ্খলা হোক, রাত্রে 10টার আগে যেমন উঠতো না, এখন যাতে রাত্রে 10টার আগে যাতে না উঠতে পারে, আমরা গরিব মানুষ দুইটা যাতে ডাল ভাত খাইতে পারি। এখন ছিনতাই চুরি ডাকাতি জায়গায় জায়গায় হয়, আগে এটা দেখি নাই। আগে আমরা যখন রিক্সা চালাইতাম এই ছিনতাই চুরিগুলো দেখি নাই, এখন দেখি। বললাম আমরা রিক্সা ভ্যান চালাই, আমরা নিম্ন শ্রেণীর লোক। যেমন মনে করেন ভাই, এই গত 5 দিনে এক ব্যবসায়িক লোক যাইবার লাগছে, ব্যবসায়িকরে 4 জন ছিনতাইকারে ব্যবসায়িকরে ছিনতাইকার কইয়া কি করতেছে, গল্লির ভিতরে লয়ে গেল মারতে মারতে। কি কয়ে ব্যবসায়িকরে ছিনতাইকাররা ছাত্র সাইজা কি ব্যবসায়িকরে ছিনতাইকার কইয়া গল্লির মাঝখানে নিয়ে গেল, নিয়ে যায় আপনি যায় কি মারতো, মাইরা দুইরা লাস্টে কি করলো, ওনারা আরো ছিনতাইকার কইয়া ছাইরা দিল। ব্যবসায়িকরে কইতাছে ছিনতাইকার, কিন্তু এখন আমরা যেন মনে করেন সমতা চায় তাদেরকে পুনর্বহাল করা হোক। আপনাদের যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের পক্ষে কি কোনো শিক্ষার্থী আইসা শিক্ষার্থীরা কোমলমতি, তারা বিচক্ষণ না, তারা শিক্ষার্থী, শিখছে, তাদেরকে ভুল বুঝিয়ে দুষ্কৃতিকারী এই কাজ করেছে। যেমন আমার প্রতিষ্ঠানে আমার জন্য আন্দোলন করছে শিক্ষার্থীরা, তাদেরকে মারতে গিয়েছে দুষ্কৃতিকারীরা। আমাকে নেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে স্কুলে। আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকে ফেরত চাই, এটা বলে তারা মিছিল করতে যাচ্ছিল। এই সময় তারা কিছু দুষ্কৃতিকারী এসে তাদেরকে মারপিট করে বন্ধ করে দিয়েছে। তাদের দুষ্কৃতিকারীরা সবসময় সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, তারা তাদের স্বার্থ আদায়ে খুবই কঠোর, আর নিরীহ মানুষগুলো বিচ্ছিন্ন থাকে, এর জন্য তারা আন্দোলন করতে পারছে না। যেই শিক্ষার্থীরা দেশে এত বড় একটা বিপ্লব ঘটালো, সেই শিক্ষার্থীরা যদি আমার বাচ্চা ঘরে গেলে বাবা কি খাবো কি হতো, এমন অবস্থায় যা সংসার দেখলে বুঝতে পারবেন, ঘরের জিনিস ছিল ওগুলো বিক্রি করছি, এখন আমরা কোথায় যাই দাঁড়াবো বলেন। বড় মেয়ে মাদ্রাসায় পড়ে, ছোটা মাদ্রাসায় দিছি। এখন এই মাদ্রাসায় দেওয়ার পরের থেকে আমার মেয়ের যে একটা খাবার দিব ওরকম কোনো জোরটা আছে না। আজকে 3 দিন ধরে কামে যাই না, 2 দিন ধরে খাইতে পারতেছি না ঘরের ভিতরে। পণ্যের যে দাম আমাদের সরকার কইছে পণ্যের দাম কমাবে, পণ্যের দাম আমাদের কমতেছে না, দিন দিন বৃদ্ধি হইতেছে। এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পর কিছুদিন কম ছিল, কিছুদিন ছাত্ররা ছাড়াই করছিল, করার পর কিছু দাম কমছিল। এখন এমন তৃপ্তি হয়ে বাড়ছে পণ্যের দামগুলো, যা কিনে খাবো। দিন শেষে একটা গাড়ি জমা দিয়ে আমরা 400 থেকে 500 টাকা কামাই করতেছি, আমি 800 টাকা। এর আমি চাল কিনবো না, তরকারি কিনে খাবো না, পোলাপানে স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়াবো। আমার বাবা মা দুজন স্ট্রোকের রুগী, কিছুদিন আগে গাড়ি ব্যাটারি খুলে হয়ে গেছে, ওই জরিমানা আমার দিতে হইতেছে। তাহলে এই জরিমানাগুলো আমরা কতকাল দিব বলেন? আমি চাকরি করতাম, আমার চাকরি চলে গেছে, ভালো কথা, চাকরির জন্য অনেক জায়গায় রিপ্লাই দিছি, এরা এসএসসি পাস ছাড়া দিবে না, ভালো কথা। তাহলে এখন যে আমার 2টা বাচ্চা আছে, আমার পরিবার আছে, এদেরকে নিয়ে যে আমি খাবো বা বাঁচবো, এমন একটা সুকর্ম যদি সরকার কইরা দেয় আমাদের জন্য, আমরা করে নিয়ে যেতে বাঁচতে পারি, খাইতে পারি, এই একটা মন্তব্য কইরা তারপর জিনিসটা সাইড করুক। এই এরিয়া যদি না দেয়, যদি বলে যে হ্যাঁ তোমাদের এই এরিয়াটুকু দিছি, এই এরিয়াটুকু ভিতরে তোমরা চালাও বা তোমরা খাও, বা তোমাদের একটা মোহাম্মদ এরিয়া আছে বা অমুক এরিয়া তোমরা চুলা বিড়া খাও, তোমরা কেউ হাই রোড উঠো না, আমরা ওই হাই রোডে আমাদের ওঠার দরকার নাই। তারপরে যদি সরকারের অবৈধ হয়ে যে আমরা উঠি ওখানে, তাহলে সরকার যেটা পদক্ষেপ নিবে ওইটাই আমরা করবো। কিন্তু এখন যে 3 দিন ধরে না খাওয়া রয়েছে, আমাদের ঘর থেকে 2 টাকা দিয়ে যাচ্ছে না। আমার বাচ্চা ঘরে গেলে বাবা কি খাবো কি হতো, এমন অবস্থায় যা সংসার দেখলে বুঝতে পারবেন, ঘরের জিনিস ছিল ওগুলো বিক্রি করছি, এখন আমরা কোথায় যাই দাঁড়াবো বলেন? যে বাজারের পয়সাটা পর্যন্ত থাকবে না, তাহলে তোমরা যেই আসো, আমরা তো কোনো রাজনীতি চাই না, আমরা পেট বাঁচানোর জন্য আমরা কি এতটুকু পারবো না? তাহলে আজকে এত মানুষ না খাওয়া থাকবে, তোমরা কি এটা চিন্তা ভাবনা করো না? আজকে এই গরিব মানুষগুলা
মনে করেন 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা করে ঋণ নিয়ে এই গাড়িগুলো কিনছে, তারা আজকে কোথায় যাবে? একও কি দেশের কোনো অধিকার নাই? তারা কি চলতে পারবে না, খাইতে পারবে না? তাদের বাল বাচ্চা সবাই স্কুল কলেজে পড়ে, তারা কি করে চলবে? তোমরা যদি এটা বুঝো না, তাহলে আমরা গরিব মানুষেরা কোথায় যাব আর কোথায় যা উঠবো? আর আমরাই খাবো কি? আজকে আমাদের 8 জন খানেওয়ালা, তাহলে আজকে আমি কি করব? সবাইকে জমিদার হওয়া জন্ম নেই, আর সবাই গরিব মানুষেরা কারো লবণ খেয়ে খায় না। আপনারা যেমন খান, কলমের খোঁচা মারেন, আরে এটা শিখে নাই, এটা অভিজ্ঞতা নাই, আরে খাইতে পারে না। 1 কেজি গোশের দাম 750 টাকা, সে যদি গোশ খাইতে চায় আরো 750 টাকা খরচ, তাহলে ওই পাটারে খাইবো কি আর চলবো কি? আপনারা হঠাৎ করে কোন চলবে না, হ্যাঁ? 1 বেলা কামাই করতে পারে না, তাহলে 2 বেলা খাওয়ানো পয়সা হয় না, তাহলে এদের পাশে তারা গরিব মানুষের পাশে। গরিব মানুষ কি এই দেশে কোনো কিছুই না? গরিব মানুষ পরিশ্রম করে যদি খাইতে না পারবে, বউ বাচ্চা না বাঁচাইতে পারবে, তাহলে এরা কি খাবে? বাংলাদেশের মিডিয়ার ক্ষমতা আছে এগুলো বাংলাদেশের মিডিয়া দেখাবে। এক হচ্ছে প্রথম আলো আর ডেইলি স্টার, এই দুটি কাগজ শিরদাঁড়া সোজা করে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। জানি না কতদিন কাজ করে যেতে পারবে। এদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কতদিন কাজ করতে পারবেন তা আমি জানা নেই। কিন্তু ডক্টর ইউনূস আর বেশি দিন নেই, ফলে আপনারা যারা মিডিয়া আছেন তারা কিন্তু খুব শিগগিরই আবার স্বাধীনভাবে কাজ করতে শুরু করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ ঘটনা যেভাবে তা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে না, তাতে কিন্তু আমি নিশ্চিত যে ডক্টর ইউনূসের সময় কিন্তু একেবারে নির্ধারিত হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না, তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে, আমাদেরও কিছু করার ছিল না, আমরা থেকে গেলাম। এখন আমরা কি করবো? জামাত ইসলামীকে মিন করতেছি, তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো হলো। দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনীর। মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না। এই জন্য শুধু জামাত না, যারা ও দেশে যেতে পারেননি ইন্ডিয়ায়, তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না। আমাদেরটা আসে কেন? আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেন। রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয়। যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয়, সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না। তারা সবাই এখন সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী। ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোনো রাজনীতিতে অপরাধ না। তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য এই মিটিং করেন। তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য। জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে, এটা বোঝানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত হলো না, তারা ঝাঁপাইয়ে পড়ল। শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না। প্রসঙ্গত এটা সবসময় বলতে চাই না, কিন্তু এখন প্রশ্নের কারণে উত্তর দিতে গিয়ে বাধ্য হলাম বলতে। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। জামাতের আমির না জানি 2 দিন পরে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। বয়স আর একটু বেশি হলে বোধহয় নিজেকে মুক্তিযোদ্ধার দাবি করে বসতেন। ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনি খুব ভয়ঙ্কর ভাবে জামাতের অপকর্ম একটু ঢেকে, আবার অনেক ক্ষেত্রে জাস্টিফাই করে ওনাদের নেতাদেরকে, অর্থাৎ যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদেরকে হিরো বানানোর প্রচেষ্টায় লিপ্ত হয়েছেন এবং জামাতের ইমেজ ক্লিনস করার পরিকল্পনা উনি হাতে নিয়েছেন। সত্যকে মিথ্যার সাথে উনি মিশ্রণ করছেন, কিন্তু জামাতের আমির ভুলে গেছেন যে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করা এটা কোরআনের ইনস্ট্রাকশনের বিরুদ্ধে। কেউ যদি কোনো অন্যায় করে তাহলে সেটা স্বীকার করায়
কেউ ছোট হয় না। জামাতের আমির ওনার কথাবার্তায় যে বিষয়গুলি বলেছেন, যে প্রথমত বাংলাদেশের যুদ্ধকালীন সময়ে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, অর্থাৎ যারা পাকিস্তানের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তারা সবাই মানে আওয়ামী লীগ এবং আরও কয়েকটি গ্রুপ বাদে তারা সবাই পাকিস্তানের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। ডাহা মিথ্যা কথা। এবং তিনি আরও বলতে চাইছেন যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে দুটো অংশ আছে। একটি অংশ হচ্ছে যারা স্বাধীনতার পক্ষে থেকে যারা বাংলাদেশের বাইরে চলে গিয়েছিল, এবং আরেকটি অংশ যারা বাংলাদেশে ছিল। যারা বাংলাদেশে ছিল তারা উপায় ছিল দুটি: এই পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করা অথবা পাকিস্তানের পক্ষে থাকা। উনি পাকিস্তানের পক্ষে থাকায় কোনো প্রবলেম দেখছেন না। উনি বলছেন যে যারা কিনা ঘরবাড়ি জ্বালিয়েছে, যারা ধর্ষণ করেছে, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করেছে, তারা ছাড়া পাকিস্তানি বাহিনীদের পক্ষে বা পাকিস্তানের পক্ষে থাকায় উনি কোনো সমস্যা দেখছেন না। এবং উনি আরো বলেছেন যে বঙ্গবন্ধু উনি স্বাধীনতা ঘোষণা করে যেতে পারেননি। সবই মিথ্যা কথা, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করা। বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণ উনি দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন, আমার উপর আপনাদের আস্থা আছে? সবাই বলেছিল হ্যাঁ আছে। আর উনি ছাড়া বাংলাদেশের পক্ষে আর কেউ বার্গেনিং এজেন্ট ছিলেন না। বঙ্গবন্ধুই বাংলাদেশের বাঙালির অধিকারের জন্য উনি সংগ্রাম করছিলেন, আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের অধিকার চেয়েছিলেন। উনি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের মানুষের অধিকার চাই। এবং বলেছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ওনার ব্যক্তি উনি ইম্পর্টেন্ট না সেখানে, কারণ আমরা বারবার নির্বাচিত হয়েও আমরা এদেশের অর্থাৎ বাংলার মসনদে আমরা বসতে পারিনি। বাংলাদেশের মসনদে বসা, নিজেদের দেশ নিজেরা শাসন করা, এটা আমাদের অধিকার, যা থেকে আমরা বারবার বঞ্চিত হয়েছি পাকিস্তান আমলে। বঙ্গবন্ধু সেই দিকে ইঙ্গিত করেছিলেন। শুধু বঙ্গবন্ধুই তো নয়, সেখানে নির্বাচিত প্রতিনিধি যারা ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ অ্যাবসলিউট মেজরিটি পেয়েছিলেন, তারা তো দেশ শাসন করার অধিকার পাবে, তা কিন্তু তারা পাচ্ছিল না। বঙ্গবন্ধু সেই দিকে ইঙ্গিত করেছিলেন এবং আরো বলেছিলেন যে আর একটি গুলি যদি চলে তাহলে আর জন্মের মতো মুখ দেখা দেখি হবে না। দ্যাট ডাজ মিন হোয়াট ডাজ দ্যাট মিন? সেটাই হচ্ছে স্বাধীনতা। শফিকুর রহমান সাহেব উনি মার্চের 2 তারিখ 3 তারিখে যেই বিষয়গুলি ঘটেছিল, যেমন স্বাধীনতার ইস্তেহার পাঠ, স্বাধীনতার পতাকা উত্তোলন, এগুলো উনি বেমালুন পাশ কাটিয়ে গেছেন। ওই যে সত্যের সাথে মিথ্যা উনি মিশ্রণ করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে, জাতির সাথে হিপোক্রেসি করছেন। উনি ভুলে গেছেন যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে যখন এই পাক বাহিনী ঢাকায় গণহত্যা চালালো 25শে মার্চ কালো রাতে, এবং যখন হাজার হাজার বাঙালিদেরকে হত্যা করলো জাস্ট বাঙালি হওয়ার কারণে, তখন ওদের সাথে আমার যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। উনি তখন লাশ দেখেননি? উনি কি তখন বাংলাদেশের মানুষদের মৃত শরীর কাক খাচ্ছে, কুকুর খাচ্ছে, ওনার পরিবারে কি কেউ দেখেনি? তাহলে প্রশ্ন হচ্ছে, উনি কিভাবে বলেন যে তখনও এরপরেও সেই পাকিস্তানিদের সাথে আমাদের থাকা কোনো রাস্তা ছিল? তাদের পক্ষে কেন আমরা থাকব, যখন বাঙালি হওয়ার কারণে আমাদের উপরে পাঞ্জাবি বাহিনী গুলি চালাচ্ছে? তখন তাদের সাথে থাকা, এবং শুধু থাকা নয়, তাদের সাথে বাহিনী গঠন করে আমাদের মুক্তিযোদ্ধাদের, যারা কিনা বাঙালিদের বাঁচানোর জন্য যুদ্ধ করছে, তাদেরকে গুলি করা কি অন্যায় ছিল না? আমাদের সংসদ কি তখন সেই রেসকোর্সের ময়দান ছিল না 7ই মার্চের পরে? তাহলে
উনি যখন বলছেন যে পাকিস্তানি বাহিনীদের সঙ্গে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাহলে প্রশ্ন হচ্ছে কেন আপনার দল ওই সময় যুদ্ধকালীন সময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছিল? কেন আপনাদের নেতারা সে টিক্কা খানের সাথে মিটিং করছিল? কেন আপনাদের নেতারা বাহিনী গঠন করে সেই পাকিস্তানিদের দোসর হচ্ছিল? কেন আমাদের মা বোনদেরকে সেই পাক বাহিনীর হাতে তুলে দিচ্ছিল ক্যাম্পে? সবই বেমালুম মিথ্যা কথা। দেশি বিদেশি নানা পত্রিকায় উঠে এসছে, অসংখ্য প্রমাণাদি আমাদের কাছেই আছে যে আমাদের মেয়েদেরকে সেই সকল বন্দিশালায় বন্দি করে রেখেছিল। তারা নিজের মাথার চুল কেটে নিজের আত্মহত্যা পর্যন্ত করেছিল ধর্ষণের শিকার হতে হতে। সবই মিথ্যা। কত ওয়ার চিলড্রেন জন্ম হয়েছিল, সবই মিথ্যা। কত বীরঙ্গারা ছিল, সবই কি মিথ্যা? আসলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারা যেন তৃণ সমদহে, কি করার উপায় ছিল তা জেরাই খান পান্না স্যার খুব ভালোভাবে বলে। আপনি 1 কোটি মানুষ, 98 লাখ বলে আমি 1 কোটিই ধরলাম, ইন্ডিয়াতে গেছে। আর 5.5 কোটি, তখন জনসংখ্যা ছিল 6.5 কোটি। 5.5 কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে। এই অক্টোবর পর্যন্ত যুদ্ধ কারা চালাইছে? এই দেশের জনগণ। তারা রাজাকারের অস্ত্র নিয়ে, আমার কাছে এখনো যদি চান আমি আমার গ্রেটার বরিশাল অঞ্চলে বলতে পারবো। বরিশাল গ্রেটার অঞ্চলের সাথে তো বর্ডার নাই ভারতের, যেটা ভারতে যাবে। বর্ডার নাই মায়ানমারের, যে মায়ানমারে যাবে। তাইলে এরা করছে কি, এরা নিজস্ব পুলিশ লাইনের অস্ত্র, এই বিভিন্ন জায়গার অস্ত্র জোগাড় করে রাজাকার যাইতেছে 4-5 জনের খালি হাতে ধরে অস্ত্র নিছে। এখন আমি নাম বলতে পারি, আগরপুরের, বরিশালের বাবুগঞ্জ থানার আগরপুরের নুরু কমান্ডার জীবিত আছে। কি অবস্থা আছে আমি জানি না। খালি হাতে অস্ত্র নিয়ে রাজাকারের কাছ থেকে কাড়িয়ে নিছে। অদূত কমান্ডার মারা গেছে। একসময় পার্লামেন্টের হয়েছিল। অদূত কমান্ডারের অনেক সুনাম বদনাম আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম থাকবে। কাদের কমান্ডার গৌরনদীর, মজিদ কমান্ডার ওহাব খান বাবুগঞ্জের, যার মেয়ে এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে। এরা তো কেউ ভারতে যায় না। আপনি করলেন কি, মুক্তিযুদ্ধ এই দেশে যারা ছিল, সে এক্সেপ্ট এ ফিউ পিপল, রাজাকার কিছু বাদে, এবং পাকিস্তানে বিলিভ করে, তারাও কিন্তু আতঙ্কে ছিল। ইভেন মুসলিম লীগও কিন্তু, আপনি খেয়াল করে দেখেন, জামাত যেভাবে পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করছে, মুসলিম লীগের ইতিহাস দেখবেন যে মুসলিম লীগ কিন্তু করে নাই। আমার এক্সপিরিয়েন্স, অন্যান্য অনেক দল ছিল তখন, তারা সেভাবে তো সহযোগিতা করে নাই। কারণ যারা দেশের বাইরে যেতে পারেনি, কিন্তু দেশের ভেতরে ছিল, তারা অনেকেই এই রাজাকারদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে এই পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মিথ্যাবাদী আপনি আসলে রাজাকারের, নাহলে আল বদর, নাহলে আল শামসের সন্তান। কোন মুক্তিযোদ্ধার সন্তান অথবা কোন মুক্তিযুদ্ধের শহীদের সন্তান কোন অবস্থাতেই জামাতের নেতা হতে পারে না, আমি বিশ্বাস করি না। আপনারা যতই হিপোক্রেসি করেন না কেন, আমরা ইতিহাস জানি। শফিকুর রহমান সাহেব, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। ঢাকতে আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন যে যেখানেই আছেন। আজকের এই বিশেষ লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সাথে বিশেষ একজন আছেন, লিসা কালাম। লিসা কালামকে আপনারা অনেকেই চেনেন। বঙ্গবন্ধুকে নিয়ে যারা আমাদের দেশকে আন্দোলিত করেছিলেন, আলোড়িত করেছিলেন, বিশেষ করে আমরা যারা 90-এর গণঅভ্যুত্থানে জড়িত ছিলাম, এরপরে যার গান আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি আওড়িয়েছিলাম,
যদিও আমি খুব একটা গান টান গাইতে পারি না, তারপরেও ওর গান শুনেছিলাম। কিন্তু ওর সেই গানের কলিগুলো এখন বোধহয় সত্য হতে চলেছে অনেকটা। তা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে। লিসা কালাম, আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আসসালামু আলাইকুম মুফাসিল ভাই। হ্যাঁ, আপনি কেমন আছেন? যদি বলি ভালো আছি, এটা মনে হয় মিথ্যা কথা বলা হবে। কারণ আমার দেশ ভালো নাই, আমিও ভালো নাই। আসলে এখন আমরা কেউই ভালো নেই, বেঁচে আছি। বঙ্গবন্ধু কি এখন একটা নিষিদ্ধ শব্দ? বঙ্গবন্ধু এখন এই সিচুয়েশনে যদি বলেন হয়তোবা তাই। আমাকে অনেকে প্রশ্ন করে লিসা যে বঙ্গবন্ধু সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি। আমি বলি, উনি আমাদের মহান নেতা। স্বাধীনতার সময়, স্বাধীনতার পেছনে ওনার চেয়ে বড় অবদান কারোই নেই, কিন্তু ওনাকে সমালোচনা করা যেতেই পারে এবং আমিও অনেক ক্ষেত্রে করেছি। আমি জিয়াকে খুব ভালোবাসি, এটা সবাই জানে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বঙ্গবন্ধুর যে অপমান, রাষ্ট্রীয়ভাবে যে অপমান আজকে দেখছি, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সেই অপমান আমরা দেখিনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে? আসলে ভাইয়া আমি মনে করি যে বঙ্গবন্ধু তো কোনো দলের না, বঙ্গবন্ধু কোনো গোষ্ঠীর না। বঙ্গবন্ধুকে আমরা আসলে নিজেরাই দলীয়ভাবে তাকে বেঁধে রেখেছিলাম। কিন্তু আমি মনে করি যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধু সবার। এখন বঙ্গবন্ধুকে দলীয়করণ, এটা আমি ব্যক্তিগতভাবে আসলে করতে চাই না, যেই ভুলটা আমরা হয়তোবা গত অনেকগুলো বছরে করেছি। বঙ্গবন্ধু আমাদের সবার। আর বঙ্গবন্ধুর অসম্মান, এখন এই কথাটা যদি উত্তর দেই, আসলে বঙ্গবন্ধুকে কেন অসম্মান করা হলো, আমার কেন জানি মনে হয় যে এটার জন্য মনে হয় আমরা নিজেরাই দায়ী। কারণ বঙ্গবন্ধুর মতো একজন মহামানবকে আমরা গত 15-16 বছরে খুব হালকা করে ফেলেছি। মুফাসসির ভাই, আমার ক্ষুদ্র জ্ঞানে তাই মনে হয় যে বঙ্গবন্ধুকে এই যে মানে কথায় কথায় এই লীগ সেই লীগ, আপনার মানে বঙ্গবন্ধুকে সারাদিন যে মানে যে কোনো কিছুতে বঙ্গবন্ধুকে নিয়ে চলে আসা, কারণ বঙ্গবন্ধুকে তো প্রমাণ করার কিছু নাই, উনি তো প্রমাণিত। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে গত 15 বছর যথেষ্ট কচলানো হয়েছে। ওনাকে নিয়ে ব্যবহার করা হয়েছে, ওনার নামকে, ওনার মূর্তিকে, ওনার ইমেজকে, ওনার ভাষণকে নানানভাবে পথে মাঠে ঘাটে ব্যবহার করা হয়েছে। আমি ব্যবহার শব্দটি ব্যবহার করছি, ব্যবহার করা হয়েছে। এই ব্যবহার করার কারণে যারা প্রকৃত আওয়ামী লীগের কর্মী বা যারা দেশপ্রেমিক, যারা সংস্কৃতি কর্মী, তাদেরকে ভুগতে হয়েছে। এটা কি সত্যি? ডেফিনেটলি এটা সত্যি। এবং বঙ্গবন্ধুকে আপনি মনে হয় আরেকটা ওয়ার্ড উচ্চারণ করেননি, যেটা হলো, আমি যেটা মনে করি যে বঙ্গবন্ধুকে নিয়ে একরকম বিজনেস করা হয়েছে। মানে কে কত সারাদিন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতে করতে, মানে একজনকে ছাড়িয়ে আরেকজন, মানে একটু স্ল্যাং উচ্চারণ করে যে চামচামি যেটাকে বলে আর কি, চামচামি করতে করতে কে বড় নেতা হবে। আমাদের কালচার সেক্টরে যদি বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না, আমি আপনাকে একটা ইনফরমেশন দিই, গত 15-16 বছরে কালচারাল সেক্টরে যারা কাজ করেছে তার 90% বঙ্গবন্ধুকে ধারণ করে না। রিয়েলি অবাক হন। এটা আমি উইটনেস এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা।
90% বঙ্গবন্ধুকে মানে ধারণ করে না, সেই আদর্শ তারা লালন করে না। হুম। এবং আপনাকে আমরা দেখিনি গত 15 বছর মিডিয়াতে, প্রায় আপনি অ্যাবসেন্ট ছিলেন। সেই গান যে আমরা শুনেছিলাম গণঅভ্যুত্থানের পরপর, 90-এর গণঅভ্যুত্থানের পরপর, যেটা আপনি বোধহয় তখন শিশু শিল্পী ছিলেন। সেই সময় থেকে এখন পর্যন্ত আপনার বঙ্গবন্ধু নিয়ে যে গান সেটা আলোড়িত করেছিল সবাইকে, সেই কারণগুলো একটু জানতে চাই আজকে, লিসা। মুফাসিল ভাই, আমি যখন 90-এর গণ অভ্যুত্থানে, আমার তো বয়স তখন 7-8 হবে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার গায়ে মুক্তিযোদ্ধার রক্ত। তো সেই আমার সেই ঋণ থেকেই আমি গানটি, যিনি লিখেছেন এবং সুর করেছেন তারা তখন সরকারি চাকরি করতেন। তো সরকারি চাকরি করতেন হাসান মতিউর রহমান, আমি নাম ধরেই বললাম, উনি লিখেছেন, এবং মলয় কুমার গাঙ্গুলি উনি সুর করেছেন এবং উনিই প্রথম গেয়েছেন। অ্যাজ এ সিঙ্গার, যদি গানটা ওনারা চাকরির সুবাদে আমাকে একদিন বললেন যে আমরা তো জনসম্মুখে এটা আনতে পারছি না, তুমি এটা গাও, যেহেতু তুমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি 90-এর পর থেকে মুফাসিল ভাই এটা এই একদম মঞ্চে মঞ্চে গাওয়া শুরু করলাম। আমাদের জনপ্রিয় শেখ হাসিনা বাংলাদেশে যেখানেই গিয়েছেন, আমি সাথে সাথে গিয়ে গানটা গেয়েছি। আনাচে কানাচে গানটা যখন আমি ছড়িয়ে দিলাম, 2010 পর্যন্ত আমি দেখলাম যে না, ঠিক আছে, আমি বঙ্গবন্ধুর আদর্শেই আছি। 2010-এর পর থেকে দেখলাম যে গানটা, হঠাৎ করে শুনলাম যে এই গানটা নাকি সাবিনা ইয়াসমিনের। এখনকার প্রজন্ম জানে এই গানটা সাবিনা আপা গেয়েছে, কিন্তু এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিথ্যা। একটা প্রজন্মকে আমার কথা জানতেই দেওয়া হয়নি। এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস। কারণ হাসান মতিউর রহমান এই গানটা সাবিনা ইয়াসমিনকে দিয়ে সুসময়ে গান গাইয়ে, উনি, এটা আপনারা হয়তো বা জানেন যে উনি আজকে কত কিছুর মালিক হয়েছেন। আমাকে দিয়ে হয়তো বা সাবিনা একটা জাস্ট ফেস ভ্যালুকে কাজে লাগানো হয়েছে। কিন্তু এইভাবে বিজনেস পারপাসে রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে কালচারালি সাইডলাইন করে দেওয়া। তবে আপনার সেই গানটি, আমরা গানটি আপনাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব দর্শকের জন্য, যারা অনেকে হয়তো বা নতুন প্রজন্ম গানটি, কোন গানটির কথা বলছি তারা হয়তো বা এখনো বুঝিনি, আমরা গানটা আপনার কাছে রিকোয়েস্ট করবো 2-1 লাইন শোনানোর জন্য। তো সেই গানটির কারণে আপনি একেবারে কালচারালি কি সাইডলাইন হয়ে গেছেন, ব্যাপারটা কি সেরকম? হ্যাঁ, আমি মানে সাইড হয়ে গেছি, কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তখন তো আমি ঘোষিত ব্ল্যাক লিস্টেড। আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন আমাকে এই যে যারা সিন্ডিকেট বঙ্গবন্ধুকে বিক্রি করে একটা যে কালচারের সিন্ডিকেট গড়েছিল, ওই সিন্ডিকেট আমাকে তখন সাইড দেয়নি। এবং আপনি গত 16 বছরে কোনো জাতীয় প্রোগ্রামে আপনি দেখবেন না যে আমি আছি, আমাকে বলা হয়েছে। কোনো জাতীয় প্রোগ্রামে না, কোনো বিদেশ ট্যুর না, কোনো এই যে আপনার মুজিব শতবর্ষ গেল, এখানে আমাকে বলা হয়নি। এবং আপনি দেখবেন যে মুজিব শতবর্ষে যে 100 জনকে নিয়ে যে একটা গান করেছিল, আপনি যে দেখবেন মুফাসিল ভাই সেখানে আমি নাই। বাট আমি যখন 90 সালে আমি প্রথম বঙ্গবন্ধু নিয়ে গান গেয়েছি, তখন কিন্তু ওই 100 শিল্পীর মধ্যে কেউ ছিল না, কেউ বঙ্গবন্ধুর গান গায়নি বা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেনি। কেন? কারণ তখন দুঃসময় ছিল। আর মুজিব শতবর্ষ তখন তো আওয়ামী লীগের সুসময়, তখন তো আসলে সুসময় কোকিলদের অভাব হয় না, এটাকে আবার কাউয়াও বলে। যারা কালচারালি অবমূল্যায়নের সংস্কৃতি আওয়ামী সাংস্কৃতিক গোষ্ঠীকে পেয়ে বসেছিল। আমি আপনাকে রিকোয়েস্ট করলাম, যা বললাম, অলরেডি অনেকেই রিকোয়েস্ট করা শুরু করেছে, কোন গান তারা বুঝতেই পারছে না, অবাক করা বিষয়।
লিসা, আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভাইয়া, গানটির দু এক লাইন আমরা শোনালে দর্শকদের জন্য সুবিধা হবে, তারা বুঝতেই পারছে না। ব্যাপারটাই আমাকে আমাকে কষ্ট দেয়, কারণ ওই যে বললাম না যে একটা প্রজন্মকে জানতেই দেয়া হয়নি যে যদি রাত শোনা যেত বঙ্গবন্ধু মরে না, এই গানটির আসল শিল্পী আমি। আমার বাচ্চারা যখন স্কুলে এই গানটা শুনে আসে, আমার বাচ্চারা বলে, মা এটা না তোমার গান, তো তোমার নাম তো কেউ বলছে না, কেন বলছে না? এই উত্তরটা আসলে এখনো দিতে পারিনি, এখন দিতে পারবো। আজকে আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি দিতে পারবো যে কেন হয়নি। অনেক কিছু বেড়ে আসবে আশা করি, আজকের আলোচনা অনেক কিছুই বেড়ে আসবে আশা করি, অনেক তথ্য আমরা জানতে পারবো। লিসা প্লিজ। আমাকে তো মাফ করবেন, কারণ 5 তারিখের পরে আমার মা মারা গেছেন। আপনার মার বিধি আত্মার জন্য আমরা দোয়া করি, উনি ওপারে ভালো থাকুন। পরে আসলে আমি গান নিয়ে আসলে আমার মনে হয়েছে যে আমার গানটা আমার মার সাথে চলে গেছে, আমি কোনো প্র্যাকটিসের মধ্যে নাই। আসলে 5 তারিখের পরে দেশের যে অবস্থা, আমার যদি একটু ভুল হয় আপনার প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। শিওর। যদি রাজপথে আমার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতি, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতি, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে। আমি আসলে গানটি শোনার সাথে সাথে আমার গায়ের পশম সব দাঁড়িয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক যে আমাদের নতুন প্রজন্ম স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার অধিকারের কথা বলে, কিন্তু আসলে তারা জানে না। আমাদেরকে এই দিন দেখতে হবে। আমরা কখনো ভাবিনি যে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা একটা মূর্তির উপর দাঁড়িয়ে প্রস্রাব করার একটি কথা। এই প্রজন্ম আমাদের দেশ জন্ম দিয়েছে, আমরা এটা আমাদের বিফলতা, এবং আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি। লিসা, বোধহয় আপনি এই গানটি আপনার বাইরে মহল্লায় গাইলে আপনাকে পেটানো হবে, এরকম একটি সময় এসে দাঁড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুকে অতিরিক্ত ব্যবহার করার কারণে তাকে অবমূল্যায়িত করা হয়েছে, তাকে খুব হালকা করে ফেলা হয়েছে, এটাও একটি আমাদের দোষ। অন্যান্য মহান নেতাদের আমরা সম্মান দেব, এটাও যেমন উচিত। বঙ্গবন্ধুর স্থান কেউ নিতে পারবে না বাংলাদেশ থেকে, আমরা যতদিন বেঁচে আছি। যাই হোক লিসা, এই গানটি আপনার কাছ থেকে নিয়ে সাবিনা ইয়াসমিন ম্যাডাম আমাদের সম্রাজ্ঞী সঙ্গীতের, কোনো ডাউট নেই। আপনি আপনার আরেক সাক্ষাৎকারে বলেছেন ওনার ব্যাপারে আপনার কোনো নালিশ নেই, কিন্তু কথা হচ্ছে আপনাকে কিভাবে এই গানের কারণে কিভাবে আপনাকে সাইডলাইন করে ফেলা হলো, এবং এরকম কি হয়? মানে গত 15 বছর হয়েছে এরকম অনেক, এবং অনেকের আবার দেখলাম কালচারাল আইকনকে ব্যবহার করে এমপি বানানো হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে, এগুলি কি হোয়াটস গোয়িং অন? হয়েছে তো মুফাসসিল ভাই, ওই যে হয়েছে দেখি হয়তো এখনকার জেনারেশন জানে না যে এই গানটা আমার, এটা করেছে তো। এবং কেন করেছে?
ওই যে আমি বললাম যে বঙ্গবন্ধুকে নিয়ে যখন যেরকম আমাকে অনেকে গত 15-16 বছরে বলেছে যে বঙ্গবন্ধুকে গান নিয়ে কি করলা, বঙ্গবন্ধুকে নিয়ে যে গান গাইলা কি করলা। আমার কথা হলো কি করব ভাইয়া, মানে কি করব? এই গাড়ি বাড়ি কিছুই করতে পারলা না, শত শত কোটি টাকা বানাইতে পারলা না, তাহলে কি করলা? আপনি মানুষের মেন্টালিটিটা দেখেন। মানে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়া এটা কি বিজনেস? আওয়ামী লীগ কি বিজনেস? এবং যখনই একটা সিন্ডিকেট যারা বঙ্গবন্ধুকে ধারণ করে না, তাদেরকে যখন বঙ্গবন্ধুকে মানে তাদের হাতে তুলে দিবেন, তখন তো সেটা হালকা হয়ে যাবে। আপনি দেখুন গত 15-16 বছরে এই যে একটা সিন্ডিকেট করে রেখেছে, নায়িকা নায়ক, নায়িকা গায়ক গায়িকা, এই যে একটা সিন্ডিকেট, সব কিছুতেই তারা। নির্বাচনের ক্যাম্পেইন হয় তারা, নেত্রীর জনসভায় নেত্রীর সামনে ভাষণ দিচ্ছে তারা, আপনি সচিবালয়ে যান তারা, আপনি জাতীয় পুরস্কার প্রোগ্রামে যান তারা। এবং আমার কথা হলো যে তারা তো বঙ্গবন্ধুকে, ওই যে বললাম না 90%, তারা কিন্তু বঙ্গবন্ধুকে ধারণ করে না, লালন করে না। আমি একটি তাদের কথা না কারণে বললেই না, লিসা, আমার একটি কথা না বললেই না, সেটা হচ্ছে আমরা বেশ কয়েকজন কালচারালি খুব জনপ্রিয় বলবো, এরকম কিছু ব্যক্তিদেরকে আমরা দেখেছি যাদের অন্তত আমার এই বয়সে আমি কখনো তাদেরকে মানে বঙ্গবন্ধুর প্রেমিক অথবা স্বাধীনতার পক্ষের কোনো কিছু আমরা তাদেরকে করতে দেখিনি, কখনো করতে দেখিনি। এর ভেতরে দু একটা নাম না বললেই নয়, সেটা হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন আমরা মমতাজের গান শুনেছি। আমি কিন্তু মমতাজের কখনো কোনো অ্যাক্টিভিটিস এর আগে দেখিনি, যে হঠাৎ করে তার মতো মানুষ কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি হয়ে যায়, অথবা 32 নম্বরের থেকে কিভাবে ফেরদৌস এমপি হয়, আমি এগুলো বুঝি না। আমাকে একটু বোঝাবেন প্লিজ। আমি আপনাকে তাহলে একটা কাহিনী বলি। বাংলাদেশ আওয়ামী লীগের একজন অনেক বড় নেতা, আমি নামটা নাই দিই, অনেক বড়, উনি আমাকে একদিন বললেন যে মা, তুমি তো গান গাও, তুমি একটু মমতাজকে এনে দিতে পারো? না, ওকে মহিলা এমপি বানাবো। মুফাসসির ভাই বিশ্বাস করেন, আমার তখন ওনাকে বলতে ইচ্ছে হচ্ছিল যে চাচা আমার তো বুকটা ফাইটা যাচ্ছে। আপনার যদি বুকটা ফাইটা যায়, গানের শিল্পীকে আপনি সংসদ ভবনের মতো পবিত্র জায়গায় নিয়ে আসেন, এবং যিনি, এটা সবাই জানে যে উনি জাসাসের আর্টিস্ট ছিলেন, এটা বিএনপিও দাবি করে, আমি জানতাম না। বিএনপি দাবি করে এটা। আচ্ছা, এবং আরো 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 আর্টিস্ট আছে যারা মানে বিএনপির জাসাস থেকে বলা হয়েছে যে ও আচ্ছা, এখন মানে আওয়ামী লীগের সময় দেখে গেছে, আমাদের আমল হলে চলে আসবে। এরকম দু একটা নাম কি বলা যায়? হ্যাঁ, আমি বলতে পারি, এসডি রুবেল, সিঙ্গার। এবং আপনি, ওরা, এসডি রুবেল বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির মেম্বার ছিল, তখন আমি খুব অবাক হয়ে, মানে আমি অবাক যে, এবং আমি যতবারই ওর সাথে আমার দেখা হতো আমার মাথা নিচু করে থাকতো, কারণ ও জানে আমি জানি। আমার কথা হলো মুফাসসির ভাই, মমতাজকে কেন প্রয়োজন? যে আমার আদর্শ ধারণ করে না, তাকে আপনার কেন প্রয়োজন? মানে সংসদ ভবন বা সংসদ একটা পবিত্র জায়গা, সেখানে রঙ্গমঞ্চ বানানো তো দরকার নেই। আজকে দেখেন এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকার যে একটা সিন্ডিকেট দিয়ে গত 15-16 বছরে ভরেছিল, সেই প্রত্যেকটা নায়িকাদের পেছনে একজন নেতারা প্রমোট করতেন। আমি অনেক সংগঠনকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো 90 থেকে 2010 পর্যন্ত দেখি নাই, খুব বেশি দেখেছি কি আমরা 90 থেকে 2010 পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা আমরা বঙ্গবন্ধুর গান গেয়েছি, দেশের গান গেয়েছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের আমি প্রতিটা মঞ্চে পেয়েছি। 10-এর পর থেকে এরা কেন?
হঠাৎ করে এরা কেন? তো আমাকে ওই ওই যে যেগুলো সংগঠন বঙ্গবন্ধুর নামে হঠাৎ করে যে বের হয়েছে, ওরা আমাকে বলছে যে মা ওগুলো কথা শুনতে চায় না, তোমার এক একজন নেতা এক একজনকে প্রমোট করতে বলে। আজকে এই যে শিল্পীদের কারণে, তথাকথিত আওয়ামী লীগের শিল্পীদের কারণে আজকে যেরকম বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামটা শেষ, ধ্বংস, ওই নেতাদের, হাইব্রিড নেতাদের কারণে আজকে আওয়ামী লীগটার আজকে দেখেন কি অবস্থা। আজকে বঙ্গবন্ধুর অসম্মান, বঙ্গবন্ধুর এত অসম্মান দেখার পরেও 15-16 বছরে যারা সুবিধা নিয়েছেন, আমি আজকে লাইভের মাধ্যমে তাদেরকে বলতে চাই, গর্তে না থেকে একটা প্রতিবাদ করেন, একটা প্রতিবাদ করেন। আপনার বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে। অনেক সুবিধা নিয়েছেন, অনেক সুবিধা নিয়েছেন, আপনাদের ছাড়া কোনো কিছুই চলে না। আপনাদের কারণে আমাদের চেয়ার ছেড়ে দিতে হয়েছে। তাদেরকে প্রমোট যেই নেতারা করেছে, মানে আমি অনেক উইটনেস, 3 নাম্বার যখন অফিসে আমার 2-1 বার যাওয়া পড়েছিল, তৃণমূলের নেতা কর্মীরা যখন নেতাদের সালাম দিতেন মুফাসসির ভাই, তখন ঘাটটা ঘুরিয়ে যে ওয়ালাইকুম সালাম বলবেন, এই অবস্থা তাদের ছিল না। এত অহংকার, এত অহংকার। আপনি বলবেন যে তারা বঙ্গবন্ধুকে ধারণ করে? ডেফিনেটলি নট। আমি মনে করি যে বঙ্গবন্ধুর আদর্শ যার ভেতরে আছে, বঙ্গবন্ধুকে যে লালন করে, ধারণ করে, তারা কখনোই এই তৃণমূলের নেতা কর্মীকে অবহেলা করে না। আমরা কয়েকজনের ব্যাপারে বলা দরকার। যেমন এফডিসিতে আমরা দেখেছি যে ফেরদৌস উনি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়ে গেছেন। ওনার ওখানকার রাজনৈতিক কর্মের কারণে ওনাকে ভিসায় ক্যান্সেল করে কার্টেল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, এবং উনি এসেই বাংলাদেশে শেখ হাসিনাকে কোনো একটি মঞ্চে, একটি অনুষ্ঠানে উনি রিকোয়েস্ট করলেন পরোক্ষভাবে যাতে ওনাকে এমপি কার্ডটি দেওয়া হয়। এরপরে ওনাকে এমপি দেওয়া হলো, এমপি বানানো। কিন্তু এখন উনি লুকিয়ে আছেন। কিন্তু লুকানো থাকা অবস্থায় যে আপনি বললেন যে কথা বলেন, উনি কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা বাংলাদেশে 32 নম্বর এলাকার উনি এমপি হয়েছেন। সেই 32 নম্বরের এমপি হয়ে এখন এই যে ক্রান্তি লগ্নে আপনি কথা বলছেন, কারণ 90 গণঅভ্যুত্থানের পরে আপনাকে আমরা শিশু হিসেবে পেয়েছিলাম। আমরা বলতে, আমি ছোট বোনটি ভালোই গান গায়, খুব সুন্দর গান গায়, আমার মনে আছে। সরি লিসা, আমরা যারা 90 আপনি আমাকে ইমোশনাল বানাচ্ছেন। 90-এর অভ্যুত্থানের পরে আমরা দেশ থেকে চলে গিয়েছিলাম। আমরা কিন্তু দেশের জন্য এখনো কথা বলি। আমরা চেয়েছিলাম দেশে একটি গণতন্ত্র আসবে। খালেদা জিয়া, শেখ হাসিনাকে অনেক বিশ্বাস করে আমরা গণতন্ত্র আশা করেছিলাম, কারণ আমাদের জীবন থেকে 3টি বছর নষ্ট হয়েছিল সেশন জামে। এখন অনেকে বলে এই যে 24শে জুলাই আগস্ট আন্দোলনে অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক জীবন গেছে, কিন্তু আমাদের 3 বছর কিন্তু ফিরিয়ে দেওয়া যাবে না লিসা। আমরা এরপরে আবার চাটুকারদের রাজনীতি দেখবো, এটা কিন্তু আশা করিনি। তাহলে এখন ফেরদৌস কেন কথা বলে না? আমরা তো কথা বলছি দেশে। আমরা অনেকে বলেছিল আমাকে লিসা যে এইবার আপনি প্লিজ বাংলাদেশে যান। আমি সমন্বয়কারীদের বা যেটাই বলি, হিজবুত তাহরির যেটাই বলি, ওদের বিষয়গুলো আমার সামনে যখন প্রতীয়মান হলো, যখন আমি ইমিডিয়েটলি কথা বলা শুরু করলাম, কারণ ব্যাপার হচ্ছে কি, আমি শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডে আমি সমালোচনা করেছি এবং আমি মনে করি প্রচন্ড বিফল উনি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আমি তো হিজবুত তাহরির শাসন চাইনি, এজন্য আমি কথা বলা থেকে থামতে পারি না। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি কারো কাছ থেকে কোনো ফয়দা নেই কোনোদিন। কিন্তু কেন আজকে ফেরদৌস কথা বলবে না? কেন যারা আপনাকে সাইডলাইন করেছে তারা কেন কথা বলবে না লিসা? এর কারণটা কি?
ভাইয়া আমার আমার কথা হলো যে এই যে ঢাকা 10 এত ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ওখানে কি আর কোনো ত্যাগী নেতাকর্মী ছিল না? কেন ফেরদৌসকে দেয়া হলো? আমি যদি এখন প্রশ্ন করি ফেরদৌসের কি ভূমিকা আছে, কি অবদান আছে? আমরা যখন 90-এর অভ্যুত্থানে কাজ করেছি এবং তারপরেও যদি বলি, তখন তো তারা ফিল্মের শুটিং করছে। তাদের কি ভূমিকা আছে আমার জানা নেই। আর আপনি যদি নেত্রীর কথা বলেন, ভাইয়া আমি নেত্রী এত সান্নিধ্য পেয়েছি, এত স্নেহ পেয়েছি, এবং আমার সবসময় মনে হতো যে উনি যখনই আমার সাথে দেখা হতো তখনই আমাকে যে জড়িয়ে ধরতেন, ওনার যে গায়ের গন্ধটা একটা মা গন্ধ, এবং এবং আমার একটা সময় মনে হতো কি যে ওনাকে একটা বড়ই তৈরি করে রাখা হয়েছে। উনি অনেক কিছু জানতেন না, ওনাকে অনেক কিছু জানতে দেওয়া হয়নি। আমি আপনাকে 1-2 দিনের কথা বলি যে আমি একদিন গণভবনে গিয়েছি ওনার সাথে দেখা করতে। আমি বাইরে দেখেছি যে একজন পঙ্গু মুক্তিযোদ্ধা বসে আছেন, নেত্রীর সাথে দেখা করবেন। ভাইয়া বিশ্বাস করেন, এই যে নায়িকা গায়িকা যে বলছি পূর্ণিমা, তারিন, এরা বুকেট নিয়ে চলে গেছে নেত্রীর কাছে, সেই পঙ্গু মুক্তিযোদ্ধারা নেত্রীর সাথে দেখা করতে পারেননি। আপনি কি বলতে পারেন যে নেত্রীর কানে যদি যেত এটা যে একজন মুক্তিযোদ্ধা তার সাথে দেখা করবেন, নেত্রী না করবেন? আমি অন্তত মনে করি না। কারণ নেত্রীকে একটা সিন্ডিকেট, একটা এই একটা কালচারের যে এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা, এই একটা সিন্ডিকেট, এরা সব মানে একটা নেত্রীকে একটা বলয়ের মধ্যে রাখা হয়েছে। অনেক কিছু তার কান পর্যন্ত পৌঁছতো না, কান পর্যন্ত। আর আরেকটা কথা বলবেন, এই যে তাপস, গান বাংলার তাপস, আমার বলতে কোনো দ্বিধা নাই। 2000 সালে তাপস যখন এটিএন বাংলায় চাকরি করে, ও তখন আমার পিছে ঘুরতো গানের মিউজিক করার জন্য, তবলা বাজানোর জন্য। লিসা, আমি আপনার গানে তবলা বাজাবো। আমি জানি না যে আমি গানকে বিকৃত করেছে, প্রত্যেকটা গানকে সে বিকৃত করেছে। ভাই এদের হয়তো বা রোশনানা আমি পড়বো, বা দেখবেন যে আবার যদি কোনোদিন ইনশাআল্লাহ সুসময় আসে, ওরাই হয়তো বা আবার খাওয়া দাওয়া পার্টি হবে আর আমরা হারাধন পার্টি হব। আই নো দ্যাট, কোনো আফসোস নাই। এবং সবচেয়ে বড় কথা, আমি কেউ কোনোদিন বলতে পারবে না, কারণ আমি নেত্রীর এত সান্নিধ্য পাওয়ার পরেও গত 15-16 বছরে আমি ক্ষমতার এতটুকু অপব্যবহার করেছি, কেউ অন্তত এই প্রমাণটা বের করতে। আমি ক্ষমতার এত কাছাকাছি থেকে নেত্রীর এত স্নেহ পাওয়ার পরেও আমার তো দরকার হয়নি। আচ্ছা, এই কাজগুলো, এই যে সঙ্গীত শিল্পীরা অথবা নায়িকারা এই সিন্ডিকেটটা পরিচালনা কিভাবে করে, এটা আমার একটু জানার দরকার আছে। দর্শক তো নিশ্চয়ই আগ্রহী যে সিন্ডিকেটটা তারা কিভাবে কাজ করে। যে ফর এক্সাম্পল টপ নেত্রীর কাছে এটা যাবে না, তারা এটা সিন্ডিকেট করবে, তারা এটা নিয়ে ব্যবসা করবে, তারা জেনুইন আওয়ামী লীগের কর্মীদেরকে, বা অনেক ক্ষেত্রে আমি বিএনপির ক্ষেত্রেও দেখেছি এরকম, যে তাদেরকে সামনে আসতে দিবেন। এটা কেন, এটা কিভাবে করে তারা? হাইব্রিড নেতা, যারা বঙ্গবন্ধুকে ধারণ করে না, তারাই তো মানে এরকম আছে 20, 40, 50 জন যে নাই তা না। এই হাইব্রিড নেতাগুলো এই নায়িকা গায়িকা এদেরকে প্রমোট করত, এদেরকে দিয়ে একটা বলয় তৈরি করে রাখতো। মানে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনটা তারা দখল করে রেখেছিল। ওখানে আপনি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে বা দেশের গান গায়, তাদের খাওয়া কোথায়? কেন আমাকে তারা ঢুকতে দিবে? কারণ আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে কত কিছু ছিল। আমি আসলে মানে আরেকটা নাম না বললেই না। আজকে যাকে নিয়ে প্রচন্ড তর্ক বিতর্ক হচ্ছে, এরকম কিছুক্ষণ আগে আপনি বললেন যে জাসাস থেকে মমতাজ এসছে, সেটা আমার জন্য খুব সারপ্রাইজিং ছিল, কারণ আমার এটা জানা ছিল না। আমি আবার ওদিকে দেখলাম বিএনপির মনির খান, উনি তো চলেই গেছেন বিএনপি থেকে, উনি বলেছেন যে চিকন বুদ্ধি ওনার নাই। এটা একটা
আহ, মানে একটা ইম্পর্টেন্ট কথা উনি বলে গেছেন সেখানে। তা আমার প্রশ্ন হচ্ছে এই আমি মোস্তফা সরোয়ার ফারুকী নামটা না বললেই না। মোস্তফা সরোয়ার ফারুকী উনি আমরা দেখলাম যে উনি গত 15 বছরে অনেক ফায়দা নিয়েছেন, যে আমাকে যে কথাই বলুক অনেক ফায়দা নিয়েছেন। এখন হঠাৎ করে উনি এই অ্যাডভাইজার হয়ে গেলেন। এই হাউ ডু ইউ টেক দিস? আমি আসলে ফারুকী ভাই সম্পর্কে অত কিছু জানি না, বাট আমি ওর ওয়াইফ সম্পর্কে জানি। তৃষ্ণা আমার অনেক ছোট, এবং আমার 91 সালে আমার একটা ক্যাসেট ছিল বঙ্গবন্ধুর উপরে, এলাস ঢাকা আসবেই, বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বিক্রি হওয়া একটা ক্যাসেট। এবং আমি এতটুকু জানতাম যে তিশা ওই আমার ক্যাসেটের গানগুলো 96-এ গানগুলো গাইতো। তো আমি 96 খুব স্বপ্ন দেখতাম যে ভালো ভালো মঞ্চে আমি গান গাইবো। তো 96 পরে দেখি যে ওই জায়গাটা আস্তে আস্তে পিছার দিকে চলে যাচ্ছে। 96 থেকে যে যেখানে আমার গান গাওয়ার কথা বঙ্গবন্ধুকে নিয়ে, ও নতুন করে চ্যাম্পিয়ন হয়ে ও মানে গেয়ে দিচ্ছে। এখন আপনি যে কথাটা বলছেন এই অবাকটা আমিও হয়েছি। মানে আপনাকে বললাম না যে 90% যারা গত 15-16 বছরে মুখে বঙ্গবন্ধু শেখ হাসিনা বলতে বলতে ফেনা উঠায় ফেলতো, তারা আজকে কিভাবে পোল্টি মারে আমার আসলে আমার এটা বোধগম্য হয় না। আর আপনি বলেন যে আমি আপনাকে আরেকটা ঘটনা বলি, এটা না বললে হয়তো বা আমার হজম হবে না। আমি মুজিব শতবর্ষে এই যে একটা এত বড় একটা আয়োজন ছিল, আমাকে বলা হয়নি। আমি রিকোয়েস্ট করার পরেও আমাকে বলা হয়নি, মানে ওখানে ডাকা হয়নি। তো আমি এর জন্য বললাম কি খুব কষ্ট হলো যে আমি 90 সাল থেকে যখন বঙ্গবন্ধুকে নিয়ে কেউ গান গাইতো না, তখন থেকে আমি গাই, আমি তাহলে আমি কেন করব না। তখন আমার ডায়েরি খুলে দেখি যে আমার কাছে বঙ্গবন্ধুকে নিয়ে 100 গান আছে। আমি তখন নিজস্ব অর্থায়নে মুফাসসির ভাই 100 গান রেকর্ড করলাম। এবং আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন যে কোনো গ্রেট লিডারকে নিয়ে পৃথিবীর কোনো একক সিঙ্গার। কিন্তু বাধাটা দেওয়ার কারণ কি? আমরা বুঝলাম যে ফর এক্সাম্পল আপনি আপনার গান ওখানে নিয়ে গেছে এবং অনেক ধান্দাবাজরা সেখানে এসছে মুজিবের ইমেজকে ব্যবহার করে অথবা আওয়ামী লীগের তোষণ করে তারা নানা ফায়দা নিয়েছে, কিন্তু আপনাকে বাধা দিয়ে রাখার কারণটা কি? আমি একটা এই কাহিনীটা বলি, আপনি নিজেই আমাকে আনসারটা দিয়েন, কারণ আপনি তো অনেক অভিজ্ঞ। মানে আমি তখন 100 গান করার পরে আমি যখন নেত্রী আমাকে সংসদ ভবনে তার অফিসে এটা মানে আমি তাকে দিতে গেলাম, উনি আমার সাথে প্রায় আধা ঘন্টা, এবং উনি খুব অবাক হলেন যে আমি জানি তুমি রাত পোহালে গিয়েছো, কিন্তু তুমি 100 গান গায়ে ফেলবে, এটা খুব অবাক লাগলো। ঠিক আছে, তুমি একটা প্রোগ্রাম করো কাদেরকে দিয়ে, প্রোগ্রামটা মানে এটা যেন সবাই জানে বঙ্গবন্ধুকে নিয়ে 100 গান করা হয়েছে। ভাইয়া আমি পরের দিন পার্টি অফিসে গেলাম, আমাদের সেক্রেটারি সাহেব যিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের, ওনাকে বলতে যে চাচা এরকম 100 গান বঙ্গবন্ধুকে নিয়ে এই প্রথম এটা একটা প্রচারটা করা লাগবে, আপনি এই প্রোগ্রামে আসবেন। আমার আজকে বলতে কোনো দ্বিধা নাই, বা আপনার প্ল্যাটফর্মে আমি এটা বলতেই পারি, উনি আমাকে যে আনসারটা দিয়েছিলেন, আমাদের এখন গান বাজনা শোনার সময় নেই। কিন্তু গান বাজনা তো থেমেছিল না। বঙ্গবন্ধুর 100 songs, বঙ্গবন্ধুকে নিয়ে গান, ওনার কাছে গান বাজনা। ওকে ফাইন। আমি তখন ওখান থেকে মোটামুটি কান্না করতে করতে বাসায় আসছি। আসার পরের দিন আমি দেখি উনি বইমেলায় যে একজন নায়িকার প্রেমের কবিতার বই উদ্বোধন করেছে, এবং আমি দিনই বুঝতে পারছিলাম আওয়ামী লীগের অবস্থা শেষ, বঙ্গবন্ধু ওখানেই শেষ। একটা সংস্কৃতি অঙ্গনটি আওয়ামী লীগের সময়ও সংস্কৃতি অঙ্গটি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে করাপশন চরম পর্যায়ে ঠেকেছিল। চরম পর্যায়ে। আমি আপনাকে কি বললাম যে আওয়ামী লীগের সেক্রেটারি যদি বঙ্গবন্ধুকে গান বাজনা বলে, ওনার টাইম নাই বঙ্গবন্ধু 100 songs উদ্বোধন করার, ওটা গান বাজনা টাইম না, বঙ্গবন্ধু কিনি। উনি একদিন পরে নায়িকার বই উদ্বোধন করতে বই মেলায় ছুটে যান, ওটার জন্য ওনার কাছে টাইম ছিল।
বলেন এটাকে কি বলবো, কি বলবো? মানে তৃণমূলের নেতাকর্মীরা তাদের কাছ থেকে অবহেলা পেয়েছে এবং এই এই খবরগুলো নেত্রী পর্যন্ত পৌঁছাতো না। নেত্রী জানতেন না যে তার তৃণমূলের নেতাকর্মীরা এত কষ্টে আছে, অপমানিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, এটা নেত্রী জানতেন না। আমার অন্তত মনে হয় না, আমি যতটুকু ওনাকে দেখেছি। আমি মুফাসসিল ভাই কেন বললাম এই কথা, অগস্টে আমি জাস্ট এতিম হয়ে গেছি, আমার 2 মাই চলে গেছে। আমার মানে জাস্ট বোধগম্য আমাদের আমাদের বাংলাদেশে আমরা এই ব্যাপারটি যে শুধুমাত্র আওয়ামী লীগের আমলে দেখেছি এক সাইড তা নয়, এটাও সত্য যে শাহনাজ রহমতুল্লাহ উনিও অনেক আক্ষেপ নিয়েই উনি মারা গেছেন। এবং আমরা অনেককেই দেখেছি, সৈয়দ আব্দুল হাদীর কথাও আমরা জানি, ওনারাও নানানভাবে ভিকটিম হয়েছিলেন রাজনীতির। কথা হচ্ছে রাজনীতি কেন সাংস্কৃতিক অঙ্গনকে আবদ্ধ করবে? সংস্কৃতি এমন একটা বিষয় যেখানে সবার মুক্তভাবে প্রকাশ করার, নিজের কালচারকে প্রকাশ করার একটা বিষয় থাকবে, কিন্তু কেন সংস্কৃতিকে রাজনীতি কন্ট্রোল করবে? এটা কেন হয় লিসা? এটা কি আপনি দলগুলোকে দোষ দেবেন? তাই তো আমার তো মনে হয় না। আমি যতটুকু দেখেছি এটা তো দলের চেয়ে আমার মনে হয় যে আমরা যারা আর্টিস্ট, আমরা যারা সুবিধা নিতে পছন্দ করি, আমরা যারা রং পাল্টাই, আমি যাদেরকে পল্টিবাজ বলি, আদর্শহীন বলি, তারা এই দল পাল্টায়। আপনাকে আরেকটা কাহিনী বলি, আমি যখন বঙ্গবন্ধুকে নিয়ে 100 গান করি তখন আপনি আসিফ আকবরকে নিশ্চয়ই চেনেন। অবশ্যই। ও কিন্তু আসিফ আকবর বিএনপি ঘরানার লোক। হ্যাঁ, বিএনপি ঘরানার। বিশ্বাস করছি না, প্রথম ফোনটা আমি আসিফের কাছ থেকে পাই। আচ্ছা, আসিফ আকবর আমাকে ফোন করে বলছে যে লিসা কালাম, জাস্ট আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে 100 গান গাওয়ার মতো হিম্মত রাখেন, আপনি রিয়েল সব। এবং আপনি বলেন যে আজকে আমি একদম নামটা বলতে আমার কোনো সমস্যা নাই, আসিফকে দিয়ে কিন্তু কখনো আদর্শচ্যুত কেউ করাতে পারেনি না। ও আবার অনেক জুনিয়র, ন্যান্সি নামে একজন সিঙ্গার, ওকে কিন্তু কেউ আদর্শচ্যুত করতে পারেনি। আপনি আমাকে বলেন, কেউ পারেনি, কারণ আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। ওরা একটা আদর্শে আদর্শিত, ওরা তো নিজে থেকে বিক্রি করে দেয়নি। তাহলে এই যে গত 15-16 বছর যে শিল্পীদের সিন্ডিকেটটা ছিল, আমি তো যাদেরকে দেখেছি, যে বললাম না যে বঙ্গবন্ধু শেখ হাসিনা বলতো অস্থির, তাদেরকে দেখে আমাদের চেয়ার ছেড়ে দিতে হতো। তাদেরকে নিয়েই তথাকথিত নেতাদের যত ধরনের কাজকর্ম ছিল, তারা কেন আজকে পল্টি? এবং আজকে যে বঙ্গবন্ধুর এত অসম্মান, আমার কথা হলো যে এখন আমি যদি বলি যে ডিউ টু রেসপেক্ট সাবিনা ম্যাম, একটা প্রতিবাদ করেন প্লিজ, একটা প্রতিবাদ করেন, বঙ্গবন্ধুর অনেক অসম্মান হয়েছে। আমি আসিফ আকবরের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার দর্শকদেরকে বলবো, প্লিজ কাইন্ডলি এই ভিডিওটি আসিফ আকবরের কাছে ফরওয়ার্ড করে দেবেন। আমি আসিফ আকবরকে রিকোয়েস্ট করব যে জিয়ার আদর্শে আপনি বিশ্বাস করেন, আমিও জিয়াকে খুব ভালোবাসি, কিন্তু আপনি কাইন্ডলি আপনার নিজের দায়িত্ববোধ থেকে বঙ্গবন্ধুর প্রতি যে অপমান করা হচ্ছে, আমি দেখলাম গতকাল সমন্বয়কারীরা তারা আমাদের মুসলিম নেতা মাওলানা ভাসানীর, ওনারা কবরে গেছেন। আমি মাওলানা ভাসানীকে আমরা সবাই শ্রদ্ধা করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে কেউ যায়নি। আপনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আপনি রাখেন, বোঝা যাচ্ছে। বঙ্গবন্ধুর প্রতি যে অশ্রদ্ধা দেখানো হচ্ছে তার সমালোচনা হোক, আমি যাই বলছি, সবার সমালোচনা, কেউ সমালোচনা উঠবে না, কিন্তু তার প্রতি যে অসম্মান দেখানো হচ্ছে এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন।
বিশেষ করে যারা 15 বছর যারা ফয়দা নিয়েছে লিসা, তারা কেউ কথা বলবে না। যেমন আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা এখন নানা প্রকার অত্যাচার নিপীড়ন আছে এই মুহূর্তে। আমি বলবো গণহত্যা চলছে, আওয়ামী লীগ নেতা কর্মীদের গণহত্যা চলছে, চলমান, জেনোসাইড শেষ হয়নি। কিন্তু এট দ্য সেম টাইম যারা ওই যে কয়েকশো নেতা, বিশেষ করে যারা হাজার হাজার কোটি টাকা লুটেছে, তারা একজন কথা বলছে না লিসা, একজন কথা বলছে না। ঠিক একইভাবে কালচারাল লাইনে যারা ডেডিকেটেড, যারা কিনা মুক্ত চিন্তা করে, তারা কেন কথা বলবে না লিসা? তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন আরেকবার প্লিজ। আসলে আপনি কারো অবদান অস্বীকার করতে পারবেন না। আপনি মৌলানা ভাসানী, হোসেন সোহরাওয়ার্দী, শেরে বাংলা, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, আপনি কারো অবদান অস্বীকার করতে পারবেন না। আপনি কোনো মুক্তিযোদ্ধাকে অপমান করতে পারবেন না, কিন্তু মুক্তিযোদ্ধারও অপমান হচ্ছে। এবং আমাদের শিল্পীদের দায়িত্ব কিন্তু সেটাই। আমরা এক একটা দলের আদর্শে আদর্শিত হতেই পারি, বাট আরেকজনের অসম্মান আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো, আমার মনে হয় যে এটা ঠিক না। কারণ আমি মুফাসিল ভাই, আমার মানে আওয়ামী লীগের আমলেও আসিফ কেন ব্ল্যাক লিস্টেড, এটার জন্য আমি আমার দুজন নেতার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ বলার জন্য। আসিফ শিল্পী, তাহলে ওরা কেন বাংলাদেশ টেলিভিশনে যেতে পারবে না, শিল্পকলায় প্রোগ্রাম পাবে না, বিদেশ ট্যুর পাবে না কেন? আমি ফাইট করেছি এবং আমি আসিফকে বলেছি যে আপনার জন্য আমার ওদের সাথে খারাপ হয়ে গেছে, ওদের সাথে এখন আমার মানে না, এখন লিসা ভালো না। ওই যে আমি বলেছি, কেন একজন সঙ্গীত শিল্পী কেন ব্ল্যাক লিস্টেড হবে? আজকে আওয়ামী লীগ আসলে বিএনপি ব্ল্যাক লিস্টেড, বিএনপি আসলে আওয়ামী লীগ ব্ল্যাক লিস্টেড। ভাই ব্ল্যাক লিস্টেড খাইতে খাইতে আর ভালো লাগে না মুফাসিল ভাই, আর ভালো লাগে না। মানে 12টা বছর আওয়ামী লীগ ছাড়া ব্ল্যাক লিস্টেড ছিলাম, গত 15-16 বছরে ওই যে বললাম হাইব্রিড সিন্ডিকেট, ওদের কারণে ব্ল্যাক লিস্টেড হয়েছিলাম। একটা প্রোগ্রামে আমাকে ডাকা হয়নি। আপনি কি মনে করেন যে আপনি সেখানে যদি তাদের করাপশনে সায় দিয়ে যদি ওদের পেছনে টাকা ঢালতেন, আই এম বিং অনেস্ট, যারা সিন্ডিকেটের সদস্য, আপনি এন্ট্রি পেতেন? মনে হয় এই মনে হয় শব্দটা অনেক কিছুই অর্থ বহন করে। দর্শক আপনারা এই সিদ্ধান্ত নেবেন। তাহলে দেখা যাচ্ছে লিসা যে কথাটি অকপটে স্বীকার করলো, সে বঙ্গবন্ধুর একজন প্রেমিক, এবং সে অকপটে স্বীকার করলো যে আসিফ আকবরকে প্রতি অন্যায় করা হয়েছে গত 15 বছর। আসিফ আকবরকে সাইডলাইন করা হয়েছে, তাকে নিষিদ্ধ করা হয়েছে জায়গায় জায়গায় বিটিভিতে সহ বিভিন্ন বিদেশ ট্যুর থেকে। বাট এট দ্য সেম টাইম এটাও সত্য যে আওয়ামী লীগের যারা ডেডিকেটেড কর্মী, তারাও এর ভিকটিম হয়েছে, এবং তারা যদি টাকা খরচ করতো জায়গা মতো, তাহলে হয়তো বা তারা আরো বৃহত্তর ফয়দার অংশ হতে পারত। রাইট? আপনি বলেন বাংলাদেশ টেলিভিশন একটা সিন্ডিকেট ছিল, শিল্পকলা একাডেমি কারা পরিচালনা করতো লিসা? এমন সময় এসে বলা যায়। হ্যাঁ, ওই যে হাইব্রিড নেতারা যারা বঙ্গবন্ধুর আদর্শ মানে সবাইকে বলতো যে তারা বঙ্গবন্ধুকে ধারণ করে, আসলে তারা ধারণ করে না। একটা নাম কি বলা যায়? বিটিভিতে দুই একটা নাম কি বলা যায়? আমি আপনাকে একজন ডিজির নাম বলতে পারি, হারুনুর ছিলেন, যার সময় আমি প্রোগ্রাম করতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছে। রাইট। উনি আমাকে প্রোগ্রাম, উনি যখন ওনার কাছ থেকে আসতাম বা আমি যেতে চাইতাম, বঙ্গবন্ধুর গান গায়। আর প্রাইভেট চ্যানেলগুলোতে যে সিন্ডিকেট, প্রাইভেট চ্যানেলগুলোতে সিন্ডিকেট আছে, যে প্রাইভেট চ্যানেলগুলোতে এই সিন্ডিকেটটা কিভাবে কাজ করতো? আপনি দেখেন যে হ্যাঁ, ওখানে একই রকম, ওখানেও ধরেন প্রাইভেট গুলোতে আমি যেটা শোনা কথা, আমি এটা জানি না যে ওখানেও গান গাইতে গেলে টাকার বিনিময়ে গাইতে হয়। যেই টাকা দিয়ে যদি গান গাইতে হয় মুফাসসির ভাই, আমার মনে হয় গানটা না গাওয়াই ভালো। আর আপনি এখনের অবস্থা যদি বলেন, এখন তো আমাকে চ্যানেলগুলো নিতেই ভয় পায়। মানে আমার পিঠে একটা সিল আছে
আমি যদি রাত বলে শোনা যেতে মানে এই গানের শিল্পী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সো ওকে নেওয়া যাবে। মানে আমার কথা প্রতিটা মানে আজকে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে কেন এটা হবে, বিএনপি ক্ষমতা থাকলে কেন এটা, প্রতিবার কেন শিল্পীরা বঞ্চিত হবে? শিল্পীদের এই অবস্থা কি জন্য হতেই পারে? আসিফ একটা আদর্শে বিশ্বাস করে, আমি একটা বিশ্বাস করি, কেন আসিফ 15-16 বছরে সুযোগ পাবে আপনি না? সাইডলাইন আমি কেন হয়েছিলেন গত 15 বছরে এই গানটির জন্য, কিন্তু এট দ্য সেম টাইম আপনার কাছে এখন তো আওয়ামী লীগ সরকার নেই। আপনার কাছে আমার একটি প্রশ্ন, ইফ ইউ ফিল কমফোর্টেবল ইউ ক্যান আনসার। সেটা হচ্ছে, আপনি কি এখন রাস্তাঘাটে চলতে সেফ বোধ করেন? আপনি তো ফয়দা নেননি আওয়ামী লীগ সময়, ভিকটিম হয়েছেন উল্টো, কিন্তু আপনি কি হ্যাঁ, পথে ঘাটে সেফ বোধ করেন? পথে ঘাটে যদি কেউ না চেনে না জানে তাহলে আমি সেফ, আর যদি চেনে তাহলে আমার কি অবস্থা হবে আমি জানি না। আজকে আপনি কম বেশি একটু আলোচিত হবেন, কিন্তু কথা হচ্ছে আমি এই প্রশ্নটা এই জন্যই করতে হয় যে অনেকেই ভিকটিম হতে পারে এবং হচ্ছে, যারা প্রকৃত আওয়ামী লীগের ডেডিকেটেড কর্মী, যারা ফয়দা নেয়নি, যারা করাপশনে জড়িত হয়নি, যারা আওয়ামী লীগ আদর্শে বিশ্বাস করে। আমি আওয়ামী লীগে আমি রাজনীতি করি না, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। একই কথা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য আমার জন্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিকটিম হচ্ছে, মব জাস্টিসের ভিকটিম হচ্ছে। লিসা, আমি কম বেশি ওয়ারিড অ্যাবাউট ইউ। তাহলে আমার কথা হচ্ছে যে এই বিষয়টিকে বর্তমান সরকারের দৃষ্টিগোচর করা প্রয়োজন, এবং আমি বলবো সবার দৃষ্টিগোচর হওয়া প্রয়োজন যে একজন মানুষ একটা আদর্শে বিশ্বাসী হলে তাকে মব জাস্টিস শিকার হতে হবে। আমাকে কিন্তু কয়েকজন টিভি আর্টিস্ট, আমাকে লিসা কয়েকজন টিভি আর্টিস্ট এবং সরি খুব ফেমাস টিভি আর্টিস্ট, উপস্থাপিকা থেকে শুরু করে অনেকে, নিউজ কাস্টার থেকে আমাকে যোগাযোগ করেছেন এবং বলেছেন, ভাইয়া বাংলাদেশ, ওনার বিদেশ চলে এসছেন, ভাইয়া বাংলাদেশ যাবো না। আমরা কেন? তোমরা তো অনেক ফেমাস। বলছে যাবো না এই জন্য যে আমি মব জাস্টিসের শিকার হতে চাই না। লিসা, হাউ ডু ইউ পারসিভ দিস? হ্যাঁ, অনেকে চলে গেছে। আমি আসলে যখন আসলে ভাইয়া সবাই তো না, সবাই তো আসলে মানে সুবিধাটা নেয়নি। আমি এমনও জানি যারা গত 15 বছরে সুবিধা নিয়ে তারা অনেক টাকা ইনকাম করে দেশের বাইরে চলে গেছে, অনেক শিল্পীরা, তারা দেশে আসতে চাইছে না, বাট তারা কিন্তু বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস করে না। কিন্তু তারা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে না বিশ্বাস করলেও আমি আওয়ামী লীগের পরিবারের মানুষও কিন্তু পেয়েছি, আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায়ের পরিবারের আদর্শের সন্তান, তারাও এই কথাটি আমাকে বলেছেন। যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারে লাস্ট 7 মিনিট এসে পৌঁছেছি। লিসা, আমি কোনো প্রশ্ন করব না। নেক্সট 5 minutes is yours. You can say whatever you want. Go ahead. আমি আসলে মুফাসিল ভাই আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমি প্রথমেই একটা কথা বলতে চাই, আমি বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাই। আমি বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাই, কারণ বঙ্গবন্ধুর প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারিনি। আমরা এত অভাগা জাতি, মানে বঙ্গবন্ধু যে অসম্মান আমরা দেখেছি, এটা তো উনি ডিজার্ভ করেন না। আপনি আপনাকে ক্ষমা করে দেবেন বঙ্গবন্ধু। আমি আসলে এই কথাটা মানে তার কাছে যদি পৌঁছাতে পারতাম যে আমরা এতটাই অভাগা, আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি তার অসম্মান, আমরা 32 নাম্বার পুড়ে যেতে দেখেছি। আপনি কি বঙ্গবন্ধু সেই রক্তমাখা পাঞ্জাবিকে আর ফিরে পাবেন? রাসেলের সেই সাইকেলটাকে আমরা ফিরে পাবো? আমরা জননেত্রী শেখ হাসিনার যে এত উন্নয়ন কাজগুলো দেখেন, কিছু নেতাদের এই যে চাটুকারিতা, এই যে হাইব্রিড নেতাদের জন্য, কাউয়া যারা বলে, কাউয়া তো তারাই ক্রিয়েট করে গেছে, কাউয়া তাদের ক্রিয়েশন। এই কিছু হাইব্রিড নেতাদের জন্য আজকে দলের
এত অসম্মান। রাস্তায় বলা যায় না যে আওয়ামী লীগ করে। আজকে তৃণমূলের নেতা কর্মীদের দেখেন, আপনারা সেই হাইব্রিড নেতারা, তারা শত শত কোটি টাকা, আপনাদের তো অভাব নাই, আপনারা তো দেশের বাইরে চলে গেছেন। গত 16 বছর আপনাদের সন্তানরাও দেশে পড়াশোনা করেনি, আপনারা তো বাইরে থাকেন, আপনারা তো ভালো আছেন। আপনারা কি খোঁজ নিয়েছেন যে আওয়ামী লীগ লাখ লাখ নেতা কর্মী কি করছে তৃণমূলে, তাদের জীবনটা কিভাবে চলছে? আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমাদের কি হবে, আমাদের সন্তানদের কি হবে? আর আমি সর্বোপরি মনে করি যে শিল্পীরা একটা শ্রদ্ধার জায়গা, শিল্পীরা যেন রূপ না বলে। সুসময়ে আসলেই এই যে হাইব্রিড শিল্পীগুলো, আমি বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, আমি আওয়ামী লীগ করি, 5 তারিখে পরে দেখলাম সব অন্যরকম হয়ে গেল। যেসব আমি চিনতে পারছি না, কাউকে চিনতে পারছি না। আমরা যারা, যেমন আমি 90-এর পর থেকে মুফাসসির ভাই মতো পড়াশোনা করতে পারিনি, স্কুলে যেতে পারিনি। অপরাধটা কি জানেন? আমি রাত পোহালে গিয়েছি, আমি বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েছি, আমি ঠিক মতো কলেজে যেতে পারিনি। আজকে আমার যে অবস্থা, এবং আমি শুধু আপনাকে কথা একটা ইশারাই দিই, 5 তারিখের পরে আমার মা আমার কষ্টে মারা গেছে। আপনি জাস্ট বুঝে নেন, আর কিছু বলতে চাই না। অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়টা আসলে পর্দার অন্তরালে অনেক আলাপ হচ্ছিল যে এ সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেট হচ্ছে, আবার রূপ পাল্টে এ আসছে সে আসছে। সংস্কৃতির মুক্তি দরকার, যে সংস্কৃতির অঙ্গন কেউ বোমা মারবে না, যেই সংস্কৃতির অঙ্গনে কেউ বাধা দেবে না। আমরা আশা করবো এই দিন আমাদের দেখতে হবে না সামনে যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হবে না। আমাদের এমন দিন দেখতে হবে না যে আমাদের সাভারের স্মৃতিসৌধে দেশের সর্বোচ্চ নেতারা যাবে না। আমাদের আশা করি এমন দিন দেখতে হবে না শহীদ মিনারে আর কেউ ফুল দেবে না। আমরা আশা করি এমন দিন আমাদের দেখতে হবে না যে সংস্কৃতির অঙ্গনে কতগুলি শব্দ নিষিদ্ধ ঘোষণা করা হবে। জয় বাংলা, এটাকে দলীয়করণ করা যায় না। জয় বাংলাকে দলীয়করণ করা হয়েছে, সেটা আমি ধিক্কার জানাই। জিয়ার একজন প্রেমিক হিসাবে আমি বলছি, জয় বাংলাকে দলীয়করণ করা অনুচিত, বঙ্গবন্ধুকে দলীয়করণ করা অনুচিত। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো জিয়াকেও দলীয়করণ করা ঠিক না। কিন্তু জিয়াকে ভালোবেসে মুজিবকে ভালোবাসা যায়, মুজিবকে ভালোবেসে জিয়াকে ভালোবাসা যায়। অ্যাট দ্য সেম টাইম আমি এরকম দিন দেখতে চাই না যেদিন রাজাকার, আল বদর, আল শামস এই শব্দগুলো নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমি এমন একটা দিন দেখতে চাই না যখন কিনা বাংলাদেশে সত্যিকারের রাজনীতির ইতিহাস জানতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে মূল নীতিগুলো, তার ভিতরে অন্যতম ধর্মনিরপেক্ষতা, তা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা সংস্কৃতির উপর বাধা আসবে এরকম দিন আমরা দেখতে চাই না। নববর্ষ উদযাপিত হবে না এরকম দিন আমরা দেখতে চাই না। কারণ 80-র দশকে যে ছাত্ররা নববর্ষের মিছিল বের করেছিল তারা কিন্তু আমার বন্ধু। কারণ 80-র দশকে আমরা ফ্রেন্ডস, আমরা বন্ধু। অনেক আশা নিয়ে 90-এর গণ অভ্যুত্থানে যারা আমরা ছাত্র জনতা ছিলাম, দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আজকে বাংলাদেশের মুক্তির নামে যেন গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র আমরা মেনে না নেই। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা সবার সংস্কৃতির স্বাধীনতায় বিশ্বাস করি। আমার তার সঙ্গীত যদি আমার ভালো না লাগে, আমি পাল্টা সঙ্গীতে জবাব দেব, সেটাই আমরা চাই। লিসা, আমার ছোট বোন, আজকে থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, এতক্ষণ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য ধৈর্য সহকারে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখলেন সেটা হলো তরুণ ঘোষের ভিডিও। তরুণ ঘোষ আজকের ভিডিওতে যে তথ্য দিয়েছে যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে, তাহলে এবার কি হবে সমন্বয়কদের, যে কথাটি বলেছে এই কথার সাথে আপনারা কতটুকু সহমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করা। ধন্যবাদ।